যত নির্বাচন সামনে আসে আমরা দেখি যে বৈদেশিক যেসব সংস্থাগুলো আছে, আন্তর্জাতিক সংস্থাগুলো আছে, তাদের এক ধরনের আগ্রহের জায়গা তৈরি হয়। তারা সহযোগিতার কথা বলেন এবং পর্যবেক্ষণের কথা বলেন। প্রথমত আমরা আসলে নিজেরা এখন পর্যন্ত সেই অবস্থায় যেতে পারিনি যে বৈদেশিক পর্যবেক্ষণের মাধ্যমে আমাদের দেশের নির্বাচন ব্যবস্থা কতটা ভালো হলো না খারাপ হলো সেই মানদণ্ডে যাওয়ার। তারপরেও যেহেতু এখনও আসছে বিভিন্ন সংস্থাগুলো, সেখান থেকে ইউর প্রধান আজকে যেটি বলেছেন যে তারা সামনে যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে তারা অংশগ্রহণমূলক নির্বাচনের পাশাপাশি তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চান। আপনার কাছে কি মনে হয় তারা আসলে এটি অন্তর্ভুক্তিমূলক বলতে তারা কি বুঝিয়েছেন? অন্তর্ভুক্তিমূলক যেটার সহজ বাংলা যেটা বোঝায়, সব রাজনৈতিক দলকে নিয়ে তারপরে নির্বাচন করা। এখন নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়ে গেছে, যারা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং সেগুলো যাচাই বাছাই চলছে, বৈধ অবৈধ সব কিছুই চলছে। এখন এর বাইরে আর এখন যাওয়ার কোনো সুযোগ নেই, যেভাবেই এখন বলুক না কেন। তো এই সব রাজনৈতিক দল যাতে নিজেদেরকে মনে করে তারা সঠিকভাবে নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারছে এবং প্রতিযোগিতামূলক একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো যে এই নির্বাচনের স্টেক হোল্ডার হচ্ছে জনগণ, ভোটার। সেই ভোটার সঠিকভাবে ভোট দিতে পারছে কি পারছে না, এটাই হচ্ছে বিবেচ্য বিষয়। তো এইখানে এখন এই পর্যন্ত যে সমস্ত ঘটনা আমরা দেখতে পাচ্ছি, নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া থেকে শুরু করে নির্বাচনের যে আচরণবিধি, এখনো পর্যন্ত সব রাজনৈতিক দল তাদের জায়গাগুলোতে এখনো পরিষ্কার আছে যে তারা নির্বাচনী আচরণবিধিগুলো লঙ্ঘন করছে না। এমনকি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের যে উত্তরবঙ্গ সফরের কথা ছিল, সেখানে তিনি পরিষ্কার করে বলছিলেন যে মৌলানা ভাসানীর মাজার জিয়ারত করবেন, তারপরে আবু সাঈদের কবর জিয়ারত করবেন, তারপরে জুলাই যোদ্ধাদের যারা আহত নিহত হয়েছে তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করবেন। এটা ছিল একেবারে সম্পূর্ণরূপে যে জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানোর যে মানসিকতা, সেই মানসিকতা থেকেই তিনি এই কর্মসূচিটা দিয়েছিলেন। কিন্তু যে মুহূর্তে আবার নির্বাচন কমিশন অনুরোধ জানিয়েছেন যে আপনি এইটা যদি যান তাহলে আচরণবিধি লঙ্ঘন হইতে পারে, তিনি কিন্তু এইটা খুব আন্তরিকতার সঙ্গে এবং খুবই সৎ এবং সৌজন্যমূলক আচরণ করেই তিনি বলেছেন যে ঠিক আছে, তাহলে আমার এই কর্মসূচি বা উত্তরবঙ্গের কর্মসূচি থেকে তিনি বিরত রয়েছেন। এবং তিনি বলেছেন যে যেহেতু 22 তারিখ থেকেই প্রোপাগান্ডার যে শুরু হবে, সেখানেও তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন যে ট্রেডিশন অনুযায়ী বিএনপি আগেও যেমন করেছেন, হযরত শাহজালালের মাজার এবং শাহপরানের মাজার জিয়ারত করার মধ্য দিয়ে নির্বাচনী কর্মকাণ্ড তিনি শুরু করবেন। তো সেই জায়গাগুলোতেই তিনি আসছেন। এবং সবচেয়ে বড় কথা হলো যে একটা বড় রাজনৈতিক দলের নেতা হয়েও কিন্তু নির্বাচন কমিশন যে অনুরোধটা করেছেন বা পরামর্শ দিয়েছেন, সেটি জনাব তারেক রহমান একেবারেই পুঙ্খানুপুঙ্খভাবে মানছেন। কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে অন্যান্য রাজনৈতিক দলগুলোর বিভিন্ন নেতাদের আমরা নানা জায়গায় কথা বলবার বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে আমরা দেখতে পাই, তারা অনেকের সাথে কথা বলছে, আমরা এই বিষয়টা নিয়ে মন্তব্য নেব। আমাদের অন্যান্য অতিথিরা যুক্ত হয়েছেন, তাদের সাথে একটু দর্শকদের পরিচয় করিয়ে দিতে চাই। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, এবং আছেন ডক্টর মোহাম্মদ জকরিয়া, সাবেক ভারপ্রাপ্ত সচিব, বাংলাদেশ নির্বাচন কমিশনের। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, প্রশ্নটা আসলে আপনার কাছেই রাখতে চাই যে তারেক রহমান সকল আচরণবিধি বা নির্দেশনা মানছেন, কিন্তু বিক্ষিপ্তভাবে আমরা বেশ অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের শীর্ষস্থানীয় হোক বা না হোক অনেককেই নানা জায়গায় দেখতে পাচ্ছি, তারা যাচ্ছেন মোটরসাইকেলে করে বিভিন্ন জায়গায় ঘুরছেন। সেই বিষয়টা আসলে কমিশনের নজরে আসছে কিনা, কি মনে হয় আপনার কাছে? ধন্যবাদ। প্রথমত আমি যেটা আপনারা বলছেন, আপনি আমাদের চেয়ারপারসন তারেক রহমান সাহেব, উনি আচরণবিধি মানছেন এবং ওনার প্রোগ্রাম দেওয়া, সে প্রোগ্রাম প্রস্তুতি হয়ে সম্পূর্ণ হয়ে গেছে, সেই প্রোগ্রামগুলো ক্যান্সেল করেছেন উনি, যেহেতু নির্বাচন বিধিমালা অনুযায়ী যেন উনি এটা বিধিমালা লঙ্ঘন হয়, এই জন্যই স্বাভাবিক কারণেই যেহেতু আমাদের চেয়ারপারসন যেটা উনি নিজেই সংযত হয়েছেন, আমাদের সকল নেতাকর্মীরাও সেভাবে সংযত আশা করছি। এবং আমি নিজেও একজন প্রার্থী, আমরা চেষ্টা করছি সবাই যেন নির্বাচন বিধিমালা আমরা অনুসরণ করতে চাই। আর এই নির্বাচনটা তো দীর্ঘদিন পরে আশা করছে মানুষ অংশগ্রহণমূলক নির্বাচন হবে
এবং মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি দীর্ঘদিন মানুষ যাকে আমরা চাই, আমি আমার এলাকাতে বলি, আমার দলও বলে, বিএনপি বিশ্বাস করে এবং বলে যে অবশ্যই নিরপেক্ষ হতে হবে এবং নিরপেক্ষ হতে হবে এবং এখানে কোনো পক্ষপাত চলবে না। প্রশাসন নিরপেক্ষ থাকতে হবে, পুলিশ প্রশাসন নিরপেক্ষ থাকতে হবে, সিভিল প্রশাসন নিরপেক্ষ থাকতে হবে এবং রিটার্নিং অফিসারের নিরপেক্ষ থাকতে হবে, সব স্তরের কর্মকর্তা সরকারি কর্মচারী নিরপেক্ষ থাকতে হবে, প্রিজাইডিং অফিসার নিরপেক্ষ থাকতে হবে। কিন্তু তারপরে কিছু কিছু রাজনৈতিক দল দেখা যাচ্ছে যে করতেছে, আমি মনে হয় সবাই সংযত হওয়া উচিত যদি তারা সত্যিকার অর্থে বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ চায়। এটা তো অবশ্যই আমরা নির্বাচন আইন মানতে হবে এবং নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য সবার সহযোগিতা দরকার। এখন একটা দল মানলো, আরেকটা দল উস্কানিমূলক বক্তব্য রাখলো, ভায়োলেট করলো, এতে কিন্তু পরিবেশটা নষ্ট হচ্ছে। আমার মনে হয় যে জনগণ এটা বিচার করবে ভোট দেওয়ার সময় যে আসলে যারা নির্বাচন করতে চাচ্ছে গণতন্ত্রে বিশ্বাস করছে কিন্তু গণতান্ত্রিক আচরণ করছে না, কেউ হয়তো অনেকে আবার মানতেছে না, উস্কানিমূলক বক্তব্য রাখছে এবং উত্তেজনার সৃষ্টি হচ্ছে। আমি মনে করি এটা পরিহার করা উচিত। নির্বাচন উপলক্ষে প্রত্যেকের রাজনৈতিক দলের নিজস্ব কর্মসূচি আছে, নিজস্ব আদর্শ আছে, উদ্দেশ্য আছে, তা প্রচার করবে, মূলত সেটাই। কিন্তু সেদিকে এখন পর্যন্ত সেদিকে যাচ্ছে না, বেশিরভাগ রাজনৈতিক দলই এখনো অন্যরকম বক্তব্য রাখছে, যেটা সস্তা বক্তব্য রাখলে কিন্তু ভোটারদের এই বিষয়টা কেন নজর এড়িয়ে যাচ্ছে? ডক্টর মোহাম্মদ জকরি, আপনি আছেন আমাদের সাথে, একটু বিরতিতে আমাদের আসলে যেতে হবে। আপনার মন্তব্যটা শুনে আমরা বিরতির পর আলোচনাটা করব। আইন তো আসলে সবার জন্যই সমান হওয়ার কথা, নির্দেশনা যদি আসে সবার জন্য আসবে। অবশ্যই সবার জন্য আসবে, এই প্রশ্নটা আসলে ডক্টর মোহাম্মদ জকরিয়ার জন্য ছিল। জি, সবার জন্যই আসবে, জি বলেন। প্রশ্নটাকে আইন সবার জন্য, অবশ্যই সবার জন্য, কারণ আচরণ বিধিমালা থেকে শুরু করে সবকিছু, নির্বাচনী আইন ও বিধিমালা সব প্রার্থীদের জন্য, সে স্বতন্ত্র হোক বা দলীয় হোক, সবার জন্য এবং সব রাজনৈতিক দলের জন্যই সমভাবে প্রযোজ্য। যেমন এখন বিশেষ করে যে জিনিসটা এসছে, পুলিং পার্সোনাল নিয়োগের বিষয়টা এসছে। পুলিং পার্সোনাল নিয়োগের ক্ষেত্রে যাতে খুবই সতর্ক থাকতে হবে, কারণ পুলিং পার্সোনাল বলতে প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার এবং পুলিং অফিসার। এই নিয়োগের ক্ষেত্রে যখন কোনো রাজনৈতিক দলের যে সমস্ত কর্মকর্তা কর্মচারী সরাসরি কোনো রাজনৈতিক দলের পদ পদবি ধারণ করে আছে বা একদম বাহ্যিকভাবেই দেখা যায় যে উনি একটা রাজনৈতিক দলকে সমর্থন করে বা রাজনৈতিক দলের কর্মীর মতো আচরণ করে, এই জাতীয় লোকজনকে যাতে পুলিং পার্সোনাল নিয়োগ করা না হয়, এই ধরনের কার্যক্রম চালাতে হবে। বিশেষ করে যারা নিয়োগ দিবেন, রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং যারা জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাচন অফিসার, যারা এই কাজে জড়িত থাকবেন, তারা এই বিষয়টার দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যাতে এ ধরনের কোন দলীয় মনোভাবাপন্ন কোন ব্যক্তি নির্বাচনী কাজে নিয়োজিত না হয়। এটি আমরা বরাবরই নির্বাচনের সময় আসলে শুনি যে কোন রকম, আমি একটু থামাই, আমাদের বিরতির পর এসে আসলে আমরা যদি একটু কথাটা বলি, আসলে আমাদের আসলে বিরতি নিতেই হচ্ছে। ডক্টর জকরিয়া, মানে এই প্রশ্নটা আপনার কাছেও আমার থাকবে যে আমরা তো আসলে আশা করি যে নিরপেক্ষভাবে পোলিং এজেন্ট থেকে শুরু করে রিটার্নিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা যারা আছেন সবাই কাজ করবেন, কিন্তু সেখানে যখন আইনের বিষয়টা আসে বারবারই তারা যদি কোনো ব্যত্যয় ঘটান, আমরা সেরকমভাবে কারো উপর আইন প্রয়োগ করতে আসলে দেখি না। এই যে ছাড় দেওয়ার মানসিকতাটা, সেটা সামনের নির্বাচনেও থাকবে কিনা, আপনার কাছে কি মনে হয়? এর মধ্যে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং সময় দিয়েছেন। ডক্টর মোহাম্মদ জকরি, আপনার কাছে যে প্রশ্ন রেখে আমরা বিরতিতে গিয়েছিলাম, আশা করি সেটির উত্তর আমরা এখন নেব। প্রশ্নটা ছিল ওই যে লেভেল প্লেইং ফিল্ড এবং সব দল মত এবং যারা স্বতন্ত্র প্রার্থী যারাই আছে তাদের সবার জন্য সমতা ভিত্তিক যে প্রচারণা, এই বিষয়গুলোই ছিল। এবারই সর্বপ্রথম আচরণবিধিতে রাজনৈতিক দল এবং প্রার্থীদের জন্য পৃথক পৃথক অঙ্গীকারনামা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যে অঙ্গীকারনামা আগে কখনো এই ধরনের বিষয় ছিল না। এবং প্রার্থী নিজেরাও অঙ্গীকারনামা দিবেন এবং যে দল তাদেরকে মনোনয়ন দিয়েছে এবং ওই দলেও দলভিত্তিক একটা অঙ্গীকারনামা দিবেন, যাতে আচরণবিধি প্রতিপালন করে। সুতরাং এটা খুবই নতুন একটা বিষয়।
এবং প্রত্যেক দল এই ধরনের অঙ্গীকারনামা নির্বাচন কমিশনের কাছে দিয়েছেন যাতে আচরণ বিধিমালা কখনো ভঙ্গ না করে, এবং প্রত্যেক প্রার্থীও এই বিষয়গুলো দিয়েছেন। সুতরাং এই দিক দিয়ে এবার এই বিষয়টার প্রতি আচরণ বিধিমালা প্রতিপালনের বিষয়টা প্রত্যেক প্রার্থী এবং রাজনৈতিক দল সমানভাবে এটা চিন্তা ভাবনা করছে এবং সেভাবেই তারা এগিয়ে যাচ্ছে। তারপরেও এখন কিছু কিছু বিষয় এখনই আসছে যেটা প্রচার প্রচারণা আগামী 22 তারিখ থেকে শুরু হওয়ার কথা, এবং আগামী 10ই ফেব্রুয়ারির সকাল 7টা পর্যন্ত এই প্রচার প্রচারণা চলবে বলে বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে তফসিলে। সুতরাং এর মধ্যেই কিছু কিছু অভিযোগ আমরা পত্রপত্রিকা এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যেটা দেখতে পাচ্ছি, জানতে পারছি, এবং কোন কোন প্রার্থী এবং বিশেষ বিশেষ এলাকায় গিয়ে আইডি কার্ড নেওয়ার ব্যবস্থা করছে, বিভিন্ন ভোটারদের আইডি কার্ড সংগ্রহ করছে। এটা কেন করছে? এটা অবশ্যই আচরণবিধির লঙ্ঘন এই ধরনের কার্যক্রম। সুতরাং এই বিষয়গুলো যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে এসছে, এই বিষয়টার দিকে আমার মনে হয় যারা এটার পাশাপাশি আপনি নিজেও বলছিলেন যে যারা নির্বাচনের সময় যেসব প্রিজাইডিং কর্মকর্তারা থাকবেন তাদের যে দলীয় মনোভাবের যে বিষয়টি সেটি যাতে কোনোভাবেই না প্রকাশিত হয়। আমার ধারণা এই বিষয়ে আমাদের আরেকজন অতিথির আপনার কাছে একটা প্রশ্ন হয়তো ছিল, আমরা সেটাও যদি একটু শুনে নেই ফাঁকে। সেটা ছিল উনি বলছিলেন যে দলীয় কোনো যে দলেরই হোক না, দলীয় লোককে তো চেনা যায় না। জকরিয়া সাহেব একটা কথা, কোন প্রিজাইডিং পুলিং যাতে নিয়োজিত না হয়, কারণ আমরা এই নির্বাচনটাকে খুবই স্বচ্ছতার সাথে চিন্তা ভাবনা এবং জনগণ সেটাই চাচ্ছে। এটা অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক এবং ফ্রি, ফেয়ার এন্ড ইম্পার্শিয়াল একটা ইলেকশন হিসেবেই দেখতে চায়, যেটা 1991 সালে যে এই ধরনের নির্বাচন আমাদের দেশে অনুষ্ঠিত হয়েছিল এবং সারা পৃথিবীব্যাপী যেটা প্রশংসিত হয়েছিল, সে আন্তর্জাতিক পর্যবেক্ষক মহল, সে জাতিসংঘ থেকে শুরু করে, কমনওয়েলথ পর্যবেক্ষক থেকে শুরু করে এবং বিভিন্ন দেশের পর্যবেক্ষক থেকে শুরু করে সবাই এক বাক্যে স্বীকার করেছিল 1991 সালের নির্বাচন একটা যুগান্তকারী নির্বাচন হয়েছিল আমাদের দেশ। সুতরাং এবারের নির্বাচনেও আমরা দেখতে চাই এ ধরনের একটি নির্বাচন অনুষ্ঠিত হোক এবং দেশের মানুষ উদ্গ্রীব হয়ে আছে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য, যেটা বিগত 17 বছরে যেটা পারে নাই। এই 17 বছরে 35 বছর বয়স্ক পর্যন্ত লোকজন এখনো পর্যন্ত একবারের জন্য ভোট দিতে পারেনি। যারা 18 বছর বয়স হওয়ার পর থেকে এখন 35-40 বছর বয়স্ক হয়েছে, তারা একবারের জন্য ভোট দিতে পারেনি যথাযথভাবে। সুতরাং সব মানুষ এবং প্রায় এই ধরনের সিংহভাগ মানুষ এখন ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। না, সেটি তো আছে, কিন্তু যে জকরিয়া সাহেব কথাটা হচ্ছিল, আপনি বলছিলেন যে দলীয় পদবীধারী কাউকে প্রিজাইডিং অফিসার করা হবে না এবং দলীয় মনোভাবাপন্ন কাউকেও করা যাবে না। দলীয় পদধারী তো আমরা বুঝলাম, কিন্তু দলীয় মনোভাবাপন্ন এটাকে আপনি কিভাবে নিরূপণ করবেন? গ্রামগঞ্জে কিন্তু শোনেন, গ্রামগঞ্জে কিন্তু কে কোন দল করে, কাকে সাপোর্ট করে, এটা কিন্তু জানতে পারে। তো সেইটা থেকে তো আপনি উত্তরণ ঘটাইতে পারবেন না, পারবেন কি? না, এই ধরনের যেগুলো বেশি ধরনের চিহ্নিত, হ্যাঁ হ্যাঁ, এই ধরনের তারা অলরেডি প্রিজাইডিং অফিসার হয়ে গেছে সহজভাবে, স্বাভাবিকভাবে যেটা মানুষ জানে, এই ধরনের লোকজন যাতে না দেওয়া হয়। আমি জকরিয়া ভাইয়ের কথাটা আমি আরো ক্লিয়ার আনসার করতে পারবো, বিকজ আমি মাঠে আছি তো, প্র্যাকটিক্যাল সিচুয়েশন কি হচ্ছে বলতে পারবো। আমি বলবো আপনারা শেষ করেন। জি বলুন, বলেন এটা বলেন। প্রথমত নির্বাচন এখানে দুইটা পার্ট আছে, ভোটারদের পার্ট সেটা হলো আগে, সেখানে নির্বাচন কমিশনের একটা পার্ট আছে। সকল নাগরিক উচিত দীর্ঘদিন ধরে জকরিয়া ভাই যেটা বললেন 35 বছর ভোট দিতে পারেনি, মানে উদ্গ্রীব হয়ে আসে ভোট দেওয়ার জন্য, তার ভোটিং পাওয়ারটা এক্সারসাইজ করার জন্য, তাকে যাকে পছন্দ তার ভোট দেওয়ার জন্য, এইটা নিশ্চিত করতে হবে। এবং আমি মনে করি সকল রাজনৈতিক দলের যদি আইন যদি ভঙ্গ করে তাহলে তো সবাই সহযোগিতা করলো না। এটা হলো এটা ফার্স্ট, মানে আমার মানে সকলেই সহযোগিতা করা উচিত, সকল রাজনৈতিক দল সহযোগিতা করা উচিত, স্বতন্ত্র প্রার্থীদের সহযোগিতা করা উচিত। এক, দুই হলো নির্বাচন কমিশন দায়িত্ব পালন করতে পারছে কিনা তারা, তাদের কাজটা কি? প্রথম, আপনার অবশ্যই তারা মেকশিওর করা যে সবাই আইন ফলো করতেছে। দ্বিতীয় হলো প্রিজাইডিং কমিশন নিয়োগটা, পুলিশ কমিশন নিয়োগটা, সেগুলো দেখেন আপনার অনেক আমার নির্বাচন এলাকা অনেক স্কুলে আছে আপনার রাজনৈতিক ইউনিয়নের দায়িত্ব আছে, সেটা প্রিজাইডিং হবে, তাহলে কী করবেন আপনি? আমি মনে করি নির্বাচন কমিশন
যারা রাজনীতি করেন এ ব্যাপারে স্ট্রিক্ট থাকা উচিত। যারা যাদেরকে ডিক্লারেশন দেয় তারা কোনো পদে নাই, এটা ডিক্লারেশন থাকা উচিত, তারা রাজনীতি কোনো দলের পদে নাই। ওইসব যে দল রাজনীতির দলে হোক না কেন, সে জামাত হোক আর বিএনপি হোক বা যে স্বতন্ত্র হোক। হ্যাঁ, আমার বক্তব্য তাই। জি, এই ধরনের যারা একদম সার্কুলার- একটা মানুষের কাছে যেটা চিহ্নিত, এই ধরনের লোক যাতে নিয়োগ দেওয়া না হয়। আমার এই এলাকায় এই নিয়োগ আছে। প্রক্রিয়াটা আসলে কিভাবে সম্ভব হবে? ব্যারিস্টার না, এইটা সাজ্জাদ আলী বলতে চৌধুরী, হবে। আপনি আছেন, আপনার কাছ থেকে যদি একটু মন্তব্যটা নেই। আর একই সাথে না, আরেকটি বিষয়টা নিয়োগ আপনার কাছে আমার প্রক্রিয়াটা- প্রশ্ন সাজ্জাদ আলী, সেটি নিয়োগ হচ্ছে যে প্রক্রিয়া করা হয়। আপনাদের সাথে আমরা যতটুকু বিভিন্ন গণমাধ্যমে দেখছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল তারা দেখা করেছেন, তাদের সাথে আপনাদের আসলে কি ধরনের আলোচনা হয়েছে? মার্কিন প্রতিনিধিরা না, মানে বা ইউ এই প্রশ্ন প্রতিনিধিরা, ব্যারিস্টার ইউর- সাজ্জাদ আলীর কাছে আমার। এটা কি জামাতের প্রসঙ্গের কথা বলছেন? জি জি। আচ্ছা, সেখানে সেখানে বর্তমান প্রেক্ষাপটে, রাজনৈতিক প্রেক্ষাপটের আলোকে কিছু যে বিষয়গুলো আলাপ হয়েছে, যেগুলো মিডিয়াগুলোতে আসছে, তার সাথে হচ্ছে নির্বাচনী পরিবেশ এবং লেভেল প্লেইং ফিল্ডের ইস্যুগুলো ডিসকাস হয়েছে। এবং নির্বাচনী যে জামাতের বিভিন্ন পরিকল্পনার ইস্যুগুলো, সাবসিকুয়েন্ট নির্বাচন, পরবর্তীতে পরিকল্পনা এবং নির্বাচনের সব নির্বাচনের পরিবেশগুলো রক্ষার ক্ষেত্রে বর্তমান ইলেকশন কমিশন কিভাবে দায়িত্ব পালন করছে, এই ব্যাপারে তাদের কমেন্টগুলো জানতে চাওয়া হয়েছে। এই ইস্যুগুলো বেসিক্যালি সেখানে আসলে আপনারা তাদের সাথে কি ধরনের বক্তব্য দিয়েছেন? মানে লিভিং প্লেইং ফিল্ডের কথা আপনারা বারবার বিভিন্ন গণমাধ্যম বা বিভিন্ন সময় আমরা দেখছি যে বলছেন যে সেটি নিশ্চিত করা হয়নি, কোনো ব্যক্তি দলকে বিশেষভাবে হয়তো সরকার নানাভাবে সহযোগিতা করছে, এরকম নানা ধরনের কথা আপনারা বলেছেন। জি। এখন মর্নিং শোজ আ ডে, বেসিক্যালি এই যে নির্বাচন কমিশনের কিছু ইস্যু তো একদম দালিলিক প্রমাণ সহ সামনে ইতিমধ্যেই চলে এসছে। সেটা কিভাবে এসছে? যেমন নমিনেশন পেপারগুলো যখন যাচাই বাছাই করছিল নির্বাচন কমিশন, তখন দেখা যাচ্ছে কি তারা একই একটা দলের একজন প্রার্থীকে একটা ইস্যুতে তার নির্বাচনের যে নমিনেশন পেপারটি সেটা বাতিল করে দিচ্ছে, ঠিক সেম ইস্যুতে আরেকজন অন্য দলের বা অন্য একটা জায়গায় তার নমিনেশন পেপারটা অ্যালাউ করছে। এই যে এরপর শুধু তাই না, আপনি কি একটু সুনির্দিষ্ট করে বলতে পারেন কোন দলের প্রার্থীর? জি, করেই বলছি। যেমন এরপর দেখেন মানিকগঞ্জের একটা কনস্টিটিউশন একজন স্বতন্ত্র প্রার্থীকে বিএনপির কিছু লোক তার ইলেকশন কমিশন রিটার্নিং কমিশন অফিসারের সামনেই বসেই তাকে পিটিয়ে বের করে দিয়েছে। এরকম অনেকগুলি ইস্যুই আছে বেসিক্যালি। এখানে নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার যারা আছেন তাদের সদিচ্ছার অভাবটা একদম হাতে কলমে একদম প্রতীয়মান হচ্ছে, যার কারণে এটা একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই না, এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কি তারা তাদের দায়িত্বগুলো যথাযথভাবে পালন করতে পারছে না। এই জিনিসগুলোর কারণেই এখন যেটা দেখা যাচ্ছে কি নির্বাচন কমিশন তাদের দায়িত্বগুলো পালন করতে না পারার কারণে তাদের ব্যাপারে একটা নেগেটিভ ইমপ্রেশন ড্র হয়ে গেছে এর মধ্যে, এবং এটা এখন তাদের দায়িত্ব এই নেগেটিভ ইমপ্রেশন থেকে বেরিয়ে আসার জন্য যে কাজগুলো করা, সেই কাজগুলো প্রপারলি করা, তাদের কাছে অর্পিত দায়িত্বগুলো যথাযথভাবে পালন করা, এই হলো কথা। মানে আপনারা বলতে চাচ্ছেন যে নির্বাচন কমিশন আপনাদের প্রার্থীদের নানাভাবে হচ্ছে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের ক্ষেত্রে সেটি সঠিকভাবে পালন করছে না, কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে সেই বিষয়গুলো ছাড় দিয়ে যাচ্ছে। সেখানে অন্য দলের ক্ষেত্রে ছাড় দেওয়ার কারণ কি হতে পারে আপনার কাছে কি মনে হয়? কারণ আইন তো সবার জন্য সমান। হ্যাঁ, আইন সবার জন্য সমান, কিন্তু যিনি এটা প্রয়োগ করছেন, এটা হচ্ছে একজন রিটার্নিং অফিসার, তো ওখানে বসে আছেন একটা কোয়াসি জুডিশিয়াল অথরিটি হিসেবে। তার জুডিশিয়াল মাইন্ডটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে উনি যদি একপাক্ষিক হন, এখন সেক্ষেত্রে তো তার এই যে মেন্টালিটিটাকে আমরা কন্ট্রোল করার সুযোগ নেই, আইন যাই থাকুক। এখন সেই জন্যই বলা হচ্ছে গভর্নমেন্টের বিভিন্ন অর্গানগুলো ঝুঁকে পড়ছে একটা পার্টির দিকে। কোন পার্টির দিকে ঝুঁকে পড়ছে? শীঘ্রই ক্ষমতায় আসছে, কোন পার্টির দিকে ঝুঁকে পড়ছে? তাদের কাছ থেকে বিভিন্নভাবে লাভবান হবে, সেজন্যই তারা এই কাজটা করছে। না, কোন পার্টির দিকে ঝুঁকে পড়ছে, কোথা থেকে তারা লাভবান হচ্ছে? মানে আপনারা অভিযোগটা আসলে বলছেন কোন পার্টির দিকে? কারণ আমরা তো জানি যে নির্বাচনে অনেক দল হচ্ছে সেখানে প্রতিযোগিতা করছে। এটা যেহেতু এখন বড় দুটো জোট বা বড় দুটো দল হচ্ছে বিএনপি এবং জামাত, স্পেসিফিক্যালি এই ক্ষেত্রে জিনিসটা হচ্ছে বেশিরভাগ এই জামাতের জোট এবং
বিএনপির যে জোট, এই দুটোর মধ্যে এই সমস্যাটা প্রকট আকারে ধারণ করেছে। সাবসিকুয়েন্টলি কিছু স্বতন্ত্র প্রার্থীও এটার জন্য সাফার করছে। হয়তোবা এখন তারা বেশিরভাগই অ্যাপিল করেছে, সেই অ্যাপিলে অনেকের প্রার্থিতাই ফেরত এসছে ইতিমধ্যে, এবং সেটা কাভার হয়ে গেছে। এটা তো প্রসেস, বিএনপিরও তো অনেক প্রার্থীর নমিনেশনের ক্ষেত্রে হচ্ছে বাতিল হয়েছে, তারা আপিল করবেন, আমরা তো সেই খবরও তো জানি। তাহলে পক্ষপাতিত্ব বা একপেশি যে আচরণ করছে নির্বাচন কমিশন, সেটি বলবার আসলে জায়গা কতটুকু? সেটা ব্যারিস্টার জায়গা মাহমুদুদ্দিন ধরেন খোকন আছেন, নিশ্চয়ই তিনি আরো ভালোভাবে যুক্তি খণ্ডন করতে পারবেন। আপনাদের দিকে কি আসলে বেশি ঝুঁকে যাচ্ছে নির্বাচন কমিশন, বা আপনাদের প্রার্থীদের সুবিধা দিচ্ছে? আমি ওনার কথা বোঝা যাচ্ছে যে একটা দল ক্ষমতা আসছে, ওনাকে জামাত ইসলাম কনসিড করতেছে, তারা অলরেডি হার মেনে যাচ্ছে যে বিএনপি ক্ষমতা আসতেছে, ওনার কথা তাই আসতেছে। না স্যার, আমরা হার মেনে যাই না, এই আপনি তো বলছেন যে যারা ক্ষমতা আসবে যে ঝুঁকে যাচ্ছে এর মধ্যে, তাহলে কনসিড করতে ভালো কথাই তো। আপনার স্ট্যান্ডটা বুঝতে পারছেন, কনসিড করতে ভালো কথা। তবে শোনেন, এটা ঢালা অভিযোগ। আমি ছোট নির্বাচন আমি আগেও করছি, অন্য নির্বাচনও করছি। নির্বাচনে রিটার্ন কমিশন হ্যাজ দ্য পাওয়ার, সে ভুল করতে পারে, তার কিন্তু আপিল আছে। এখন এই নির্বাচন কমিশনকে যদি এইভাবে বিতর্কিত করা হয়, সুশীল আশা করতে পারেন না। হ্যাঁ, এই বিষয়টা তো আসলে নির্বাচন কমিশন না, নির্বাচন কমিশন শব্দটা বলা ঠিক না, রিটার্নিং অফিসার। রিটার্নিং অফিসার he has the power under the law, right? 64 জেলায় নির্বাচন রিটার্নিং অফিসার আছে, এবং সুতরাং এক এক রিটার্নিং অফিসারের এক এক রকমের সিদ্ধান্ত হতে পারে, এক একজনের বিষয়, বা যেটা জাজদের বেলায় হয়, এক কোর্টে এক এক রকমের ডিসিশন হতে পারে। এটা জুডিশিয়াস মাইন্ড এক এক ধরনের হতে পারে, কিন্তু এটার জন্য এপিলের বিধান যেহেতু আছে, এপিলে সেই বিষয়টা নির্বাচন কমিশন কিভাবে নিচ্ছে। যেমন যারা বাতিল হয়েছিল এই পর্যন্ত মোটামুটি নির্বাচন কমিশনের সব এপিল বা অধিকাংশ এপিল এটা মঞ্জুর হয়েছে, এটা এপিলে আবার ফিরে পেয়েছে তাদের প্রার্থীতা। সুতরাং এখানে নির্বাচন কমিশনকে ঢালাও অভিযুক্ত করা এটা আমার মনে হয় সঠিক নয়। এটা কারণ অ্যাড করছে ওই অভিযোগটা সুষ্ঠু নির্বাচনের বাধা। আপনি প্রথম করছেন যে বিচার করবে, এই বিচারক বাস্ট, তাহলে কি করলে আপনি সেকে বিচারকে বিতর্কিত করছেন? আপনি বলতে আপিল করতে পারেন, আপনি আর আপনি তো আপিল করতে পারেন, আপিল করেন, আপিলের যেহেতু প্রভিশন আছে, এটা তো প্রভিশন আছে, ভুল হতে পারে। নট নাও, সব নির্বাচনে কিন্তু একই রকম হয়, বাতিল একই রকম হয়। একই সাথে আমি আসছি এখন ইলেকশন কমিশন থেকে যে দরকার মেকশিওর করতে হবে। আপনি জানেন, আমার একটা স্কুলের টিচার হলো জামাত ইসলামের আমির, ইউনিয়ন আমির। এখন উনি তো পুলিং পার্সোনাল হতে পারবে না। না, ঘোষণা দিচ্ছে না তো। এখন আমার মনে হয় ইলেকশন কমিশন থেকে, নির্বাচন কমিশন থেকে সার্কুলার হিসেবে আমাদের যেরকম আন্ডারটেকিং নিছে, এফিডেভিট নিছে, তাদের আন্ডারটেকিং নিতে আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্কিত নাই। অল প্রিজাইডিং কমিশন পুলিং কমিশন থেকে নিতে হবে, যে ঘোষণা থাকতে হবে যে যদি থাকে, যদি পরে প্রমাণিত হয়, হি উইল বি পানিশড ইন হিজ জব, মিথ্যা কথা বলার জন্য। আমি মনে করি ফর ইম্পার্শিয়ালিটি নির্বাচন কমিশন থেকে এবারে সার্কুলার ইস্যু করা উচিত, আর একটা আন্ডারটেকিং দিতে হবে প্রত্যেক বিলিং কমিশন। এক দূরে তারা, এবং তারা তাহলে যারা দায়িত্বে আছে তারা দায়িত্ব নেবে না। মিথ্যা কথা বললে, মিথ্যা ঘোষণার জন্য পানিশ ফর দ্যাট, নাম্বার ওয়ান। সেকেন্ড হলে আপনি ধরুন এই যারা এই যে 24 সালে ইলেকশন কন্ডাক্ট করছে, সেটা কি জানেন আপনি? 18 সালে ঢাকা থেকে প্যাকেট রেডি করেছে, অতি সাহেবের জন্য এই প্যাকেট, ইউনের জন্য এই প্যাকেট, ডিসির জন্য এই প্যাকেট, এসপির জন্য এই প্যাকেট, প্রিজেন্টের জন্য এই প্যাকেট, এসটিএম প্রিজেন্টের এই প্যাকেট, এসআই সাব ইন্সপেক্টরের জন্য এই প্যাকেট, টাকা প্যাকেট, আনসারের জন্য টাকার প্যাকেট। ঠিক আছে, এটা কি করবেন আপনি? ইলেকশন কমিশন কীভাবে আপনি ইলেকশন কমিশন কন্ট্রোল করতে হবে? এটা আমরা শুধু ভালো ভোট দেবেন হবে না তো। নির্বাচন কমিশন অনেক দায়িত্ব আছে, আর দায়িত্ব মানুষ অবশ্যই যারা কন্টেস্ট করতেছে, ইলেকশন ইন্টারেস্টেড, তারা সহযোগিতা করতে হবেই। ইলেকশন কমিশনটাকে এটা করতে হবে। কিন্তু ইলেকশন কমিশন বিএনপিকে নানাভাবে সুযোগ সুবিধা দিচ্ছে, এই অভিযোগ করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, বা একটি রাজনৈতিক দল থেকে বারবার আসছে। এটা আমি মনে করি এটা হতে পারে, কিন্তু এটা স্পেসিফিক যদি কেউ অভিযোগ করে, এটা নির্ধারিত দলিল প্রমাণ দিয়ে যদি অভিযোগ করে, নিশ্চয়ই নির্বাচন কমিশন এটা এই অভিযোগগুলো আমলে নেবে। উনি হেরে যায় বলে আগে ব্লেম দিয়ে রাখতেছে, হেরে যাবেন বলেই তো এখানে ভোট আপনারা জানেন, কত পার্সেন্ট ভোট আপনারা জানেন?
আপনারা আশা করছেন আপনারা কথা বলেছেন আওয়ামী লীগের মাফ করে দিয়েছেন, কথা বলেন আওয়ামী লীগের সঙ্গে জয়েন করতেছেন, হিন্দু জয়েন করতেছেন, কেন? আপনি ইমপ্রুভ করবে, কত ইমপ্রুভ করবে আপনার? সুতরাং এগুলো নির্বাচন শুনেন, দীর্ঘদিন মানুষ একটা ভোট দিতে পারে না, ভোটটা দিয়ে দেন। বিএনপি, আমরা সবাই, তারেক রহমান সাহেব দেশবাসী চায় একটা ইলেকশন চায়, এবং এটা গণতান্ত্রিক ট্রেন আমরা উঠি, তবে এটা প্র্যাকটিস করি আমরা। শুধু একটা ইলেকশনের সামনে না, আমরা প্র্যাকটিস করতে হবে। স্বাধীনতার পরে বারবার এই গণতান্ত্রিক অধিকারটা মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্শাল ল আসছে, 111 আসছে, এইসব আছে। লেটস কাম, একটা একটা জায়গায় আমরা ঐক্যমত হতে হবে, মৌলিক জায়গায় না আমরা ইলেকশনে হেল্প করবো। যারা এই যে রাজনৈতিক দল করে, সে বিএনপি করুক, বিএনপি করে আমাকে জামাত করুক, যে করুক, সে কিন্তু ইলেকশন কমিশনের দায়িত্ব, কোনো নির্বাচনের দায়িত্ব পালন করতে পারবে না। তুই দল করো, আর দল করো, নট ইন ইলেকশন প্রিজেন্ট কমিশন, এসএন প্রিজেন্ট পুলিশ অফিসার। ব্যারিস্টার সাজ্জাদ আলী বোধহয় এই বিষয়ে মন্তব্য করতে চান কোন একটা। এটা স্যারের সাথে একমত আমি, কারণ যিনি দলীয়, যার দলীয় পদ আছে, পদবি আছে, যিনি ডিসক্লোজড হয়ে গেছেন সমাজের কাছে তার, সেক্ষেত্রে তখন উনি যখন একটা পুলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন, সেই ক্ষেত্রে তার সে যে দায়িত্বই পালন করুক, তার ডিসিশনটা কোনোটা কোনোভাবে প্রশ্নবিদ্ধ হবে, ভালো করলে প্রশ্ন হবে, খারাপ করলে প্রশ্নবিদ্ধ হবে। যার কারণে তাদের অবশ্যই একটা আন্ডারটেকিং নেওয়া যেতে পারে, এবং সেই আন্ডারটেকিং নিয়ে সে যদি ডিসক্লোজ করে, হ্যাঁ ডিক্লারেশন, আমি কোনো দলের সাথে পদ পদবি নেই এবং অ্যাক্টিভ ভাবে যুক্ত থাকলেও আমার কোনো পদ পদবি নেই, তাহলে সে হয়তো দায়িত্ব নিতে পারে। যদি কারণ না হলে আলটিমেটলি আমরা একটা গণতান্ত্রিক নতুন ভাবে করে, আর নতুন গণতন্ত্রের একটা মহাসড়কে আমরা উঠতে যাচ্ছি। এইভাবে যদি আবার প্রশ্নবিদ্ধ হয় এই ইলেকশনটা, তাহলে আবার আমরা আরেক গহ্বরে পড়ে যাব, যেটা আমাদেরকে পেছনের দিকে নিয়ে যাবে, সামনের দিকে তো নয়, পেছনের দিকে আবার। আমি আপনি হেল্প করি, তাহলে মানে বললো 24 সাল কি করছে? একই রকম যদি ভোটার, যদি 24 সালে অসুবিধা কি ছিল, 18 সালে অসুবিধা কি ছিল, মানুষ তাহলে কিন্তু যাচ্ছে করতে পারবে না, আমাদের কারো ফেস থাকবে না। সুতরাং 420 স্টাফট আমরা একটা ইম্পার্শিয়াল ফেয়ার ইলেকশন করতে হবে সবাই মিলে। আরেকটা যেটা হবে জানেন, ফেক আইডি, ফেক অবশ্যই এটা 24 করতে হবে, বন্ধ করতে হবে। আমাদের চাওয়া পাওয়া, এই কারণেই তো এই গণতান্ত্রিক আন্দোলন এবং এই 24-এর গণ অভ্যুত্থান হলো। এই গণ অভ্যুত্থানকে সম্মান জানিয়েই তো আমাদেরকে এই বিষয়গুলো মনে রাখতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া, আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং স্বচ্ছ এবং অবাধ নির্বাচনের ব্যবস্থা করতে হবে, এবং সবাইকে এটার সহযোগিতা করতে হবে। আরেকটা সমস্যা আমরা ফেস করবো আরো নির্বাচন ঘনে আসলে, ফেক আইডি, ফেসবুকে ফেক আইডি, বুঝছেন? ফেক আইডি বের করে জাস্ট কমেন্ট করে মারামারি লাগাই দেবে, এই আইডি মারামারি লাগাই দেবে। আমার মনে হয় নির্বাচন কমিশন থেকে ব্যাপারে কোনো এবং একই সাথে এই ফেক আইডি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিভিন্ন রকম অপতথ্যের বিষয়টি, এই যে মবক্রেসির একটা অংশ, এটি সামনের নির্বাচনে কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে, আমরা একটু কথা বলতে চাই বিষয়টি নিয়ে। তবে আমরা বিরতির পরে বিষয়টি নিয়ে আলোচনা করব। আপনারা সবাই আছেন আমাদের সাথে। ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন, আপনার কাছে একটু আসতে চাই প্রথমেই। সেটি হচ্ছে যে আলোচনা হয়তো মবক্রেসির বিষয়টা হয়তো ছিল, সেটি আমরা মন্তব্য নিব, কিন্তু আরেকটি বিষয় একটু মন্তব্য নিতেই চাই। সেটি হচ্ছে সরকারের পক্ষ থেকে এখন বলা হচ্ছে যে হাব ভোট, গণভোট যেটি হাব ভোটের, সেইখানে যেন সাধারণ মানুষ ভোট দেন, তারা প্রচারণা চালাবেন, বা সরকারের পক্ষ থেকে এক ধরনের উদ্যোগ নেওয়া হবে। এবং আজকে দুজন উপদেষ্টাও বলেছেন যে হাব ভোটে যেন মানুষ ভোট দেয়। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমি উঠে যাওয়ার আগে যে পয়েন্ট আমরা আলাপ করছিলাম, তার মিস করবো। সেকেন্ডে যেটা এখন রিসেন্টলি যেটা আমার এলাকা, নির্বাচন এলাকায় চাষিয়ার বলে একটা ইউনিয়ন আছে, আর একটা হলো রামনায়ারপুর, ওখান থেকে এনজিও বলে যে এটা পাবা, তোমাদের ভোটার আইডি কার্ডটা দাও। গরিব মানুষের ভোটার আইডি কার্ড, এটা বিএনপি লোকজন ভোটার আইডি কার্ড নিয়ে নিচ্ছে। তাহলে ফলশ্রুতি কী হবে? এই ভোটার আইডি কার্ড ছাড়া ভোট দিতে পারবে না, ভোট দিতে পারবে। এই যে এইটা নির্বাচন কমিশন তো এইগুলো এই ব্যাপারে কোনো নিশ্চয় থাকে, যে অফেন্স। আমার পাসপোর্ট, আমার ভোটার আইডি কার্ড আমার কাছে থাকবে, নোবডি এলস। নেওয়াটা অপরাধ, অন্য কারোর কাছে থাকা এটা অপরাধ, ফৌজদারি অপরাধ। নির্বাচন কমিশন থেকে ডিরেকশন থাকা উচিত, এসব যে চিঠি থাকা উচিত যে কোনো ভোটার আইডি কার্ড কারো নিলে সেটা অফেন্স, পুলিশকে দিতে হবে, ইমিডিয়েটলি 999 টেকনিক্যাল যেন অ্যাকশনে দেয়, সো দ্যাট ইট স্টপ, ইট হ্যাজ টু বি স্টপ। এটা কি কেমন কি হচ্ছে এটা? আমরা সবাই গণতন্ত্রের কথা বলি, এইটা অল ডিভাইসেস। না,
এই ধরনের ইয়ে হয়ে থাকলে আপনি তো নিজে প্রার্থী হিসাবে আপনি অবশ্যই এটা অভিযোগ করতে পারেন থানায় যে বা এটা তো বেআইনি। আমি করতে পারি এটা না, তো শুনুন, আমি বললাম তার বিচ্ছিন্ন একটা ঘটনা, নির্বাচন কমিশন সার্কুলার চিঠি হিসেবে করক যে যদি কেউ এটা করে, যদি তাদের একটু নির্বাচন কমিশন এটা তো কাউকে না কাউকে তো এই বিষয়গুলো অভিযোগ করতে হবে, জানাতে হবে নির্বাচন এটি কি কমিশনকে। কোনো দলের পক্ষ থেকে করা হচ্ছে নাকি সাধারণ বিভিন্ন এলাকার আমার লোকজন কথা তারা হলো- করছেন? আমার কথা হলো কোন কারণ দল বিভিন্ন বা সোশ্যাল বিষয়টা- মিডিয়াতে আমরা দেখি এক ধরনের আমি- প্রচারণা আমি- চলছে। আমি বলতে চাচ্ছি না দলের কথা, আমি শুধু বলতে চাচ্ছি নিচ্ছে, আমার দুইটা এলাকাতে নিচ্ছে। আমি কিন্তু ওদের বিভিন্ন বোঝাতে- সামাজিক মাধ্যমে তো আসলে এই ধরনের হ্যাঁ, অনেক হ্যাঁ। ছবি বক্তব্য আমরা আসলে এটা- দেখি এটা ছড়িয়ে নির্বাচন পড়েছে। কমিশনের এটা সারা দেশব্যাপী এটা সমস্যাটা হবে। বিভিন্ন এনজিও আছে, এইসব সেরকম টাকা দেবে, এটা দেবে, কম্বল দেবে, চাউল দেবে, এই কথা বলে তুলে নিচ্ছে, নিয়ে তারা ভোট দিতে পারবে না। তাহলে ওই কেন্দ্রটা সে হয়তো অন্য পার্টি জিতে যাবে। এটা বন্ধ করতে হবে সারা বাংলাদেশে ফেয়ার ইলেকশনের জন্য। মানুষজন আমার ভোটটা এটাকে বাধাগ্রস্ত করছে, দাও, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা করতে হবে। না, আমার বক্তব্য হলো এই ধরনের যদি হয়ে থাকে স্পেসিফিক আপনি প্রার্থী হিসাবে বা আপনার অন্য যে কেউ যারা এগ্রিপ্ট তারা অবশ্যই নির্বাচন কমিশন এই ধরনের অভিযোগ করুক। অভিযোগ করলেই তো নির্বাচন কমিশন আমলে নেবে এই বিষয়গুলো। আমি একটা ইন্ডিভিজুয়াল, তাহলে ইন্ডিভিজুয়াল হয়ে সাবজেক্টিভ হয়ে গেল। আমি কমন একটা সার্কুলার ইস্যু করুক না, ওরা দিস অফেন্স, তারা অনেক সময় সার্কুলার ইস্যু করে। না, সার্কুলার ইস্যু করার জন্য বিষয়গুলো তো নজরে আনতে হবে। আচ্ছা, এই নজরে না আনলে তো অর্থাৎ কাউকে প্রার্থী না কাউকে হিসেবেও যে অভিযোগ করতে হবে। দায়িত্বের জায়গাটি আমরা- সেটি আমরা- আসলে বলছেন আমাদের অতিথি যে আপনি যদি প্রার্থী হিসেবেও যদি নির্বাচন কমিশনের কাছে এই বিষয়টির সামনে তুলে নিয়ে আসেন তাহলে হয়তো বা কোনো একটি ব্যবস্থা করা যাওয়ার সুযোগ থাকবে। যেটি আসলে তখন আপনার কাছে প্রশ্ন ছিল যে সরকার যে হা ভোটের পক্ষে এক ধরনের অবস্থান নিয়েছে এবং প্রচারণা চালানোর কথাও বলেছে, সে বিষয়ে আপনার একটু মন্তব্য জানতে চাই। আইনজীবী হিসেবে বলবো না রাজনীতি কর্মী হিসেবে বলবো? আপনি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আইনজীবী হিসেবে বলতে হয় সরকার দরকারকে, সরকার যদি নিজে ক্যাম্পেইন করে যদি, তাহলে সরকার নিজে অর্গানাইজ করে ফেলতে পারতো। হাত দেওয়া যুক্ত হয়েছে, যদি ভোটের প্রশ্ন আসছে তাহলে আমার মনে হয় যে এটা ঠিক হবে, ঠিক না। এটা লয়ার হিসেবে বলছি, এটা সরকার অর্গানাইজ করে তো এটা আইন। আর সরকার যদি আবার যদি ক্যাম্পেইন করে যদি, তাহলে তো ভোটের প্রশ্ন আসলো কেন? তাহলে সরকার যারা না ভোট দেবে তাহলে সরকারের সঙ্গে চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝছেন এই জিনিসটা। মানে একটা লোক ধরেন আমি 10টা ভোটে 2টা ভোট না ভোট পড়লো, 2টা লোক চ্যালেঞ্জ করছে সরকারের সিদ্ধান্তকে। সো দিস ইজ অ্যাকচুয়ালি বিতর্কের সৃষ্টি চলে যাবে। আর ধরুন আমরা তো মোটামুটি ঐক্যমত আছি। আর এই নির্বাচন কমিশন যে প্যাকেজ ঢুকেছে আর কি, প্যাকেজের মধ্যে এই 4টা প্যাকেজ ঢুকেছে, আমি জানি না কেন ঢুকেছে। এটা আই হ্যাভ রিজার্ভেশন আছে, পার্সোনাল রিজার্ভেশন। আমি অনেকগুলো হ্যাঁ আছি, অনেক দুই একটা নাও আছে। তো আমি নিজেও কনফিউজ, আমি হোয়াট টু ডু। মানে আমি জানি না ভোটাররা কীভাবে, ভোটাররা যদি তার ঠান্ডা মাথায় চিন্তা করে যদি কনফিউজ হয়ে যাবে গিয়ে। তো আমার মনে হয় যে এটা ঠিক, এটা পার্ট করা উচিত ছিল। ABCD করে দিলে ভালো হতো, তাহলে ঠিক চিহ্ন দিতে পারলে ভালো হতো এটা আর কি। তাই জানি কে যে ব্যাপারে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। আমার দলের যার সিদ্ধান্ত, ব্যারিস্টার সাজ্জাদ আলী, আপনার কাছে কি মনে হয়? আমার একই বক্তব্য। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, 17 বছরে আসলে একটা ফ্যাসিস্ট রেজিমকে, যেটা কোনো রাজনৈতিক দল 17 বছর চেষ্টা করে ভাঙতে পারেনি, ছাত্র জনতা ঠিক আবাবিল পাখির মতোই সে এটা ভেঙে চুরমার করে দিয়েছে। এবং সেই অভ্যুত্থান এবং ইয়ার ফসল হচ্ছে এই বর্তমান সরকার। এই বর্তমান সরকারের লেজিটিমেসি নিয়ে বৈধতা নিয়ে অনেক প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলোর উত্তর হচ্ছে এই গণভোটটা। এখন গণভোটটা শুধু বাংলাদেশে প্রথম হচ্ছে না, এটা বাংলাদেশে আগে দুবার হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশেও হয়েছে। যেমন ব্রেক্সিট হয়েছে ব্রিটেনে, সেখানে কিন্তু সরকার প্রায় 9 বিলিয়ন পাউন্ড খরচ করে বুকলেট ছাপিয়ে ঘরে ঘরে পাঠিয়েছে। কেন? যেন তার ব্রেক্সিটের ইস্যুটাকে মানুষ জানে, বুঝে এবং ইউরোপিয়ান ইউনিয়নে থাকার জন্য Look, I followed that one. আমি একটু I শেষ করি followed that স্যার। one in England. স্যার, আমি একটু শেষ করি। গভর্নমেন্ট থেকে কোনো ক্যাম্পেইন করা নেই। আচ্ছা স্যার, আমি শেষ করি। কোনো ক্যাম্পেইন করে তারপর ভোট দেওয়ার যেমন বাংলাদেশের প্রথম যে গণভোটটা হলো আমি 1977 সালে Brexit হানা ভোট, যেটা- সেখানেও কিন্তু স্যার আমি একটু শেষ করি। তখন কিন্তু সেখানেও কিন্তু তৎকালীন সরকার কিন্তু হা ভোটের পক্ষে পজিটিভলি বিভিন্নভাবে দেয়াল লিখন করে পোস্টার লাগিয়ে প্রচারণা চালিয়েছে। এখন এই গণভোটটার ইস্যুটা কি? এই গণভোটটার ইস্যুটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচনকালীন কমিশন অথবা পিএসসিতে সরকারি দল বিরোধী দলগুলো উভয়ের যৌথ পার্টিসিপেশন থাকবে। সংবিধান সংশোধন করতে পারবে না কে একচ্ছত্রভাবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার থাকবে,
বা নারী প্রতিনিধিদের ক্রমবর্ধমানভাবে অংশগ্রহণ বাড়বে, বা 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, বিচার ব্যবস্থা স্বাধীন থাকবে, উচ্চ কক্ষ নামে আরেকটা কক্ষ গঠিত হবে, বা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ব্যালেন্স হবে। এই ইস্যুগুলোকেই সবগুলো একটা 4টা প্রশ্নের মধ্যে কনডেন্স করে একটা হা না ভোট করা হয়েছে। এখন কথাটা হচ্ছে হা ভোটের পক্ষে প্রচারণাটা এই জন্য করতে হচ্ছে কারণ না ভোটের পক্ষে প্রচারণা হচ্ছে, কারণ বাংলাদেশে একটা ফ্যাসিস্ট রেজিম আছে যারা বাংলাদেশের ভোটার, তারা না ভোটের পক্ষে আছে, কাজ করছে ইমপ্লাইটলি। আপনি যখন সামাজিক মাধ্যমগুলিতে দেখবেন সেখানে প্রচারণা হচ্ছে। এখন যদি কোনো কারণে না ভোট এই জন্য সরকার করতেছে না, হ্যাঁ ওদের না, সেটা counter না। করার জন্য। এখন না ভোটের পক্ষে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা প্রচারণা হচ্ছে। এখন এই সরকার করছে কেন? সরকার করছে মানুষকে তো জানাতে হবে, কারণ স্যার নিজেই বলছে, স্যার নিজেই কনফিউজড যে বেসিক্যালি এখানে এতগুলো প্রশ্ন জনগণ কিভাবে জানবে, জনগণকে তো অ্যাওয়ার্ড না সেটি তো নিশ্চয়ই হচ্ছে কি কি এবং এখানে কিন্তু গণভোটে প্রচারণার আপনি ক্ষেত্রে কোনো বাধা নেই, আইনি বাধা নেই কি কি সরকারের। কি কি সেখানে ভোট দিবেন কোন বিষয়টি সেটা উল্লেখ করা আছে, কিন্তু যে কোনো ভোটের আমরা যদি স্বাধীনতার কথা বলি, মত প্রকাশের স্বাধীনতা, সেটি হা হোক বা না হোক, যার যেটার কাছে তার মনে হবে সে সেটা প্রকাশ করবে। কিন্তু যখন যেটা আমাদের একজন অতিথিও বলছিলেন যে যদি একজন না হয়, একজনও না দেয়। মানে সরকারের চ্যালেঞ্জ, হ্যাঁ সরকারের পক্ষ থেকে যদি হার পক্ষে আগে থেকে এক জায়গায় অবস্থান নিয়ে নেয়, তখন সাধারণ মানুষের মধ্যে তো এক ধরনের দ্বন্দ্ব তৈরি হবে যে তাহলে আমার ভোটটা তো বা আমার মতামতটা খুব একটা গুরুত্ব তো পাচ্ছে না এখানে, কারণ সকল মতের সাথে সবাই একমত হবে, বিষয়টা তো সেরকম না। গভর্নমেন্ট প্রচারণা করছে, গভর্নমেন্ট তো ফোর্স করছে না ভোট দিতে। ভোট তো দিবে সে বুথে গিয়ে হা অথবা না, সে তার ইচ্ছায়। সে যদি জুলাই অভ্যুত্থানের সংস্কারগুলো চায়, কারণ এটা এই জন্য করতে হচ্ছে, যেমন 91 সালে 3টা দলের মধ্যে একটা লিখিত এগ্রিমেন্ট হয়েছিল, ওই 3 দলই কিন্তু প্রচারণা চালিয়েছে ওই ইয়ার পক্ষে, যেটা হচ্ছে যেটা গণভোট হয়েছিল তার পক্ষে। কিন্তু এখন যেটা হচ্ছে 84টা যে প্রস্তাবনা আছে, সেই 84টা প্রস্তাবনার প্রায় 84টাতেই বিভিন্ন দলের বিভিন্ন অবজেকশনগুলো আছে, যার কারণে গভর্নমেন্টকে এই পলিসি ডিসিশন হিসেবে এই পথে হাঁটতে হচ্ছে। এবং এটা আসলে জুলাইয়ের পক্ষে যারা, বা স্যার নিজেও কিন্তু আমি দেখেছি স্যারকে জুলাইয়ের কিন্তু স্যারের ভূমিকাটা আমাদের হাইকোর্টের স্যার বারের প্রেসিডেন্ট হিসেবে এবং আমাদের সিনিয়র হিসেবে স্যার কিন্তু বুক চেতিয়ে দাঁড়িয়েছেন, এবং আমি দেখেছি স্যারকে, এবং আমার স্যারের যে সাহস, আমার মনে হচ্ছে আমরা কি ইয়াং, স্যার আমাদের চেয়ে বেশি ইয়াং, কিন্তু আনফর্চুনেটলি স্যার একটা দলের প্রতিনিধি হওয়ার কারণে হয়তো দলের সিদ্ধান্ত অনুযায়ী স্যার এভাবে কথা বলতেন। ভোটের পক্ষেই প্রচারণা করছে, এবং গভর্নমেন্ট তো এই জুলাইয়ের ফল, গভর্নমেন্টকে তো এখানে শেখ হাসিনা তার কোনো সংবিধান মেনে পালিয়ে যায়নি। শেখ হাসিনা সংবিধানকে ভেকুয়াম রেখে পালিয়েছে, এবং এই ভেকুয়ামটা এই সরকারি হিসেবে ফিল আপ করেছে, এবং এটার বৈধতার কিছু ইস্যু আছে। আমাদের আমি আনসার করবো, জি আনসার করবো। পদ্মবলিতে শুনেন, আমি একটা পয়েন্ট বলি আপনাকে, এতগুলো কথা মধ্যে নারীদের পার্লামেন্টে বা সব জায়গায় অংশগ্রহণে প্রাধান্য দেওয়া। জামাতে ইসলামে কজন নারীদের নমিনেশন দিয়েছে বাংলাদেশে? দেখেন তো, বলেন। স্যার নারীদের নমিনেশন দেয়নি, কিন্তু সব প্রচারণায় নারীরা সবচেয়ে এগিয়ে আছে। ঐক্যমত কমিশনের ইয়ে ছিল অন্তত ত্রয়োদশ সংসদে 5% নারীর ইয়ে দেবে, এবং ভবিষ্যতে আবার 10%, চতুর্দশে গিয়ে 10%। জামাতের নিয়ত তো ভালো, সেজন্য সেজন্য তো জামাত নারীদের সারা বাংলাদেশে নারী স্বাধীনতা বলছেন না, যে একজনও পাইল না কেন? 5জনকে দিছে। সেটা সময় সাপেক্ষে বাড়বে। একসময় স্যার জামাতে লয়ার ইনক্লুড করা হয়তো না অ্যাক্টিভিটিতে, এখন তো আমরা স্যার লয়াররা মাঝে মধ্যে জামাতে, আমি লয়ার না, নারীর কথা বললাম। একটা পয়েন্ট আমরা 81 পয়েন্ট বললাম, একটা 1977 সালে, একটা 1985 সালে, একটা 1991 সালে। 91 সালের গণভোট হয়েছিল একটা ইস্যুর উপরে, আমরা এটা কি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে আমরা ইয়েতে যাবো কিনা, পার্লামেন্টারি ফর্মে যাবো কিনা, এটাই ছিল 91 এর গণভোট। তো সেটা এই 3টা গণভোটেই কিন্তু আমাদের সাংবিধানিকভাবে গণভোটের যে বিধান ছিল সেই অনুসারে হয়েছে। এবারেই সর্বপ্রথম এই গণভোটের বিষয়টা কিন্তু সংবিধানে নেই। এই সংবিধানে গণভোটের সংবিধানে ছিল না স্যার, 91 ছিল না স্যার, কখনোই ছিল না বাংলাদেশের।
এগুলো না, এই ছিল, এটা ছিল। ডক্টর ভাই শুনুন। এটা করতে চাই না, এটা শুনুন, আমি শুনুন, বলছি, আমি ছিল লয়ার হিসেবে বলছি এটা। 91 গণভোটে ছিল, 91 সময়ও গণভোটে ছিল, সব সময় ছিল, 77-ও ছিল, 85-তেও গণভোট ছিল। পরে বাতিল করলো গণভোট। গণভোট বাতিল করলো তো এবারে পঞ্চদশ সংশোধনী ছিল। আগে ছিল। পঞ্চদশ আগে ছিল, আগে তো এই গণভোটের বিধান ছিল আমি তো আমাদের। মনে প্রাণে শুনেন, বাংলাদেশে আমি আইনজীবীদের পক্ষ থেকে বলেন বা বিএনপির পক্ষ থেকে বলেন, আমি তো মাঠে ছিলাম, জি স্যার। আমি জানি যে আমি গ্রেপ্তার হব, জি স্যার। আমি ওদের ছেড়ে দাও, ছাড়াইছি যে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাও। আমি তো স্যার, এটাই ছিল আপনার ভূমিকা, স্যার। আমি ধরুন আমার এই যে আমি আমার বিরুদ্ধে আমি সুপ্রিম কোর্ট বারে প্রেসিডেন্ট সেক্রেটারির বিরুদ্ধে কখনো মামলা হয়? কখন হয়েছে? আমার বিরুদ্ধে আর এখন দিতে গিয়ে দেখলাম 48টা মামলা আমার বিরুদ্ধে হয়েছে, 2বার আমি জেলে ছিলাম, কিন্তু তারপরেও কিন্তু আমি ছিলাম ঝুঁকি নিয়ে। কিন্তু আমি তো ফিল করি, আমি শোন বাংলাদেশে 2018 সালের নির্বাচনে আমি একমাত্র ক্যান্ডিডেট এমপি, সাবেক এমপি, আমি গুলিবিদ্ধ 7টা গুলির দেখ এখনো আছে, কিন্তু আমি আন্দোলনে ছিলাম। কিন্তু আমার কাছে মনে হয় জিনিসটা কি, আমি আই এম নট এগেনস্ট, আমি গণভোটের বিরুদ্ধে বলছি না, আমি সরকার যদি প্রচারণা করবে, আইনজীবী হিসাবে বলছি, সরকার অর্ডিন্যান্স করে এমনি পাস করে দিত, কারণ আইন করতেছে না কেন? না, এটা আসলে গণভোটের প্রচারণা মানে তাই নয়। গণভোট সব সময় 77 সাল থেকে গণভোটের প্রচারণা এবং সরকারের যে যে ডিপার্টমেন্টটা থাকে প্রচার ও প্রকাশনা অধিদপ্তর যেটা থাকে, এর মাধ্যমে বিভিন্ন বিভিন্ন পোস্টারিং, বিভিন্ন প্রচারণা এগুলো করে থাকে এবং সরকার আমলে, এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকেও একটা প্রচারণা হয়ে থাকে, যেমন এবারও করছে। কিন্তু কি ভোট দিবেন, হ্যাঁ ভোট দিবেন না ভোট দিবেন এটা বলে না, কিন্তু গণভোট যে একটা হচ্ছে এই প্রচারণা থাকতেই হবে, এই প্রচারণা করবে এবং এখানে করছে, থাকবে এটাই করতে চান। ভোট দিবেন, সে তো ভোটারের ব্যাপার। কিন্তু সেটা না। আমরা আসলে এরপরেও দেখেছি যে দুজন উপদেষ্টা কিন্তু সরাসরি বলেছেন যে হা দিতেই ভোট হবে। যেন তারা দেন সাধারণ মানুষ, আইনজীবী পারতেন এবং প্রেস সচিবও কিন্তু বলেছেন যে হা ভোটের পক্ষে, শুধু গণভোট না, হা ভোটের পক্ষে পুরো পরিষ্কারভাবে আমি বলেছেন যে সেটাই বলছি। হা ভোটের পক্ষে আইনজীবী হচ্ছে পারে প্রচারণা না, চালাবেন। আমি একজন আইনজীবী হিসেবে আমার কাছে এখানে একটা বিষয় আছে, যেমন জুলাই সনদের যে সিগনেটরি জুলাই সনদ যারা সই করেছেন, বিভিন্ন রাজনৈতিক দল এবং মাননীয় প্রধান উপদেষ্টা ঐক্যমত কমিশনের চেয়ারম্যান হিসাবে উনি জুলাই সনদে সই করেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা ঐক্যমত কমিশনের চিফ হিসাবে উনি ওইটাতে সই করেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এটা সই করা হয়েছে। সুতরাং এটা তো একটা ঐক্যমতের বিষয়, এই জুলাই সনদ। তো জুলাই সনদের বিষয়টাই গণভোটে এসছে, সুতরাং এই বিষয়ে হ্যাঁ ভোট যেটাই বলেন এটা করতে পারে, এটাতে আমার মনে হয় কোনো থাকার কথা না। এটা সবাই হ্যাঁ ভোটের পক্ষে, এটা যে কেউ বলতে পারে। এটা আমার মনে হয় দোষের তেমন আমার কিছু মনে করি না, কারণ আমরা তো ঐক্যমত কমিশনের জুলাই সনদে সবাই সই করেছি। মাননীয় প্রধান আইন করলে পারতো, আর দরকার কিছু নেই, আইন করলে তো আপনি জনগণের পাচ্ছেন না, আপনি গণভোটটা তো জনগণকে দিতে হবে, জনগণের ম্যান্ডেট নিতে হবে আপনাকে, এটা তো আইন করে হবে না। আলোচনা আসলে চলতে থাকবে, আমাদের আলোচনা আজকের দিনের মতো শেষ করতে হচ্ছে। ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন ধন্যবাদ, যুক্ত হয়েছেন। ডক্টর মোহাম্মদ জকরিয়া ধন্যবাদ, এবং একই সাথে ব্যারিস্টার সাজ্জাদ আলী, নিশ্চয়ই আগামীতে আবারও কথা হবে আপনাদের সাথে, কারণ যতই নির্বাচন আসবে ততই আসলে এই আলোচনা আমাদের আরো বাড়বে।